এসআইআর মামলার পর মোথাবাড়ি কাণ্ডে ফের সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তদারকিতে হবে এনআইএ তদন্ত। কলকাতা হাইকোর্টের বিচারপতিকে পূর্ণ সহযোগিতা করবেন মুখ্য সচিব ও ডিজিপি, নির্দেশ সর্বোচ্চ আদালতের। মোথাবাড়ি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। এসআইআর মামলার পর ফের সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে এনআইএকে তদন্তভার দিল সর্বোচ্চ আদালত। মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টের তদারকিতেই হবে এনআইএর তদন্ত। ২০ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের বিচার বিভাগকে যুক্ত করেছিল সুপ্রিম কোর্ট। সেই সময়ই সুপ্রিম কোর্ট বলেছিল তারা সংবিধানের ১৪২ নম্বর ধারায় তাদের হাতে যে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে সেটা প্রয়োগ করছে। ১৪২ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট ন্যায় বিচারের স্বার্থে যে নির্দেশিকা প্রয়োজন তা জারি করতে পারে। এই ধারায় দুবার প্রয়োগ করা হয়েছে। একবার ২০ ফেব্রুয়ারি বিচার বিভাগকে এসআইআর এর দায়িত্ব দেওয়া হয়, আরেকবার ৬ এপ্রিল মোথাবাড়ি কাণ্ডে এনআইএকে তদন্তভার দিয়ে এই ধারা প্রয়োগ করে নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। যেহেতু সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর প্রক্রিয়ায় বিচারকদের সিদ্ধান্তই সুপ্রিম কোর্টের সমতুল্য, তাই এক্ষেত্রে বিচারকদের ওপরে হামলা আদতে তাদের ওপরে হামলা বলে মনে করছে সুপ্রিম কোর্ট। গত সোমবার সুপ্রিম কোর্টে মোথাবাড়ি মামলার শুনানিতে মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালাকে ভর্ৎসনা করে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা কি এটা ধরে নেব যে রাজ্য রাজনীতির সচিব পর্যায়ে প্রবেশ করেছে? বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান। কলকাতা হাইকোর্ট যখন পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করছে তখন তিনি বলছেন যে আমি কি করব, এটাই জেলার পরিস্থিতি। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুপ্রিম কোর্টের অর্ডারের কপিতে উল্লেখ করা হয়েছে, শুনানির সময় মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি অনলাইনে উপস্থিত ছিলেন। তারা তাদের হলফনামা জমা দিয়েছেন। সুপ্রিম কোর্ট আশা করছে তারা তাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন রয়েছেন। বিচারকরা যখন পণবন্দি ছিলেন তখন কি করা উচিত ছিল, আশা করি মুখ্য সচিব ডিজিপি এখন তা বুঝতে পেরেছেন। যদিও এখনই এই আধিকারিকদের বিষয়ে কোনো পদক্ষেপ করছে না সুপ্রিম কোর্ট, তবে এই নির্দেশ দেওয়া হচ্ছে যতদিন না এসআইআর ট্রাইব্যুনালের কাজ শেষ হচ্ছে, মুখ্য সচিব, ডিজিপি ও পুলিশ প্রশাসন যেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সর্বতোভাবে সাহায্য করেন। ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টে মোথাবাড়ি মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। মোথাবাড়ি কাণ্ডের তদন্তে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে পৌঁছালো এনআইএ। সূত্রের খবর, সেখানে নিরাপত্তার অভাব ধরা পড়েছে। বিডিও অফিসে সিসিটিভি ক্যামেরা খারাপ, বাইরের গেটে লাগানো ক্যামেরাও কাজ করছে না। Haikot, take care of my children. Take care of my children if something happens to me. গত বুধবার অর্থাৎ ১ এপ্রিল মালদার মোথাবাড়িতে এমনই বিভীষিকার মুখোমুখি হতে হয়েছিল বিচারকদের। এই ঘটনায় ইতিমধ্যেই শতপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে সুপ্রিম কোর্ট। সোমবারই সেই মামলার শুনানি ছিল, যেখানে রায়ের কপিতে সুপ্রিম কোর্ট বলেছে ২রা এপ্রিলের অর্ডার অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন তদন্তের দায়িত্ব এনআইএর হাতে তুলে দিয়েছে। এনআইএ একটা প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট মুখবন্ধ খামে আদালতের কাছে জমা দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে মোথাবাড়ি থানায় ৭টি, কালিয়াচক থানায় ৫টি, অর্থাৎ মোট ১২টি এফআইআর দায়ের হয়। যেহেতু স্থানীয় পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাই এনআইএকে এই মামলার তদন্তভার গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন অবিলম্বে তদন্তের যাবতীয় নথিপত্র এনআইএর কাছে হস্তান্তর করে। এনআইএকে যেন সমস্ত রকমের সহযোগিতা করা হয়। প্রয়োজনে আরও এফআইআর করতে পারবে এনআইএ। সুপ্রিম কোর্ট অর্ডারে আরও বলেছে, এনআইএ এখন থেকে কলকাতায় এনআইএর যে বিশেষ আদালত সেখানে তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা দেবে। চার্জশিট জমা দেওয়ার আগে পর্যন্ত সময়ে সময়ে সুপ্রিম কোর্টে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পেশ করবে এনআইএ। অর্থাৎ সুপ্রিম কোর্ট সরাসরি এই মামলার উপরে নজরদারি চালাবে। এখনো পর্যন্ত এই মামলায় যাদের রাজ্য পুলিশ গ্রেফতার করেছে তাদের এনআইএর হাতে তুলে দিতে হবে। যারা পুলিশ হেফাজতে রয়েছে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠাতে হবে। যেটা হয়েছে সেটা তো সম্পূর্ণভাবে তৃণমূলের অনুমোদনে হয়েছে, অনুপ্রেরণায় হয়েছে। কিন্তু এর অনুমোদন এবং অনুপ্রেরণা, এই বিভাজনের রাজনীতি কোথাও কোথাও যে দেশবিরোধী শক্তিকে স্বাগত জানাতে সাহায্য করে বা তারা কাজ করে, সে বিষয়টা বোঝার মতো অবস্থায় তৃণমূল কংগ্রেসের নেই। সেজন্য এই ঘটনাগুলো ঘটেছে। তবে অনেক তদন্ত তো হচ্ছে, অনেক সংস্থাকে কষ্ট করতে হচ্ছে। সরকারটা বদল হয়ে যাওয়ার পর এনআইএ, সিবিআই, ইডি এদেরও কাজকর্ম কমবে। আসাউদ্দিন ওয়েসির দল, হুমায়ুন কবিরের দল এবং আইএসএফ এরা যুগ্মভাবে সবাই মিলে একটা ঘোটালা করেছে, ওখানে একটা গন্ডগোল করেছে, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছে। মোথাবাড়ির ঘটনাতে এনআইএ কে নিয়োগ করা হয়েছে, এনআইএ দেখবে
তারপর 4 তারিখে 4 মে ফলাফল বেরোনোর পর কি হবে পশ্চিমবঙ্গ নিয়ে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে সুপ্রিম কোর্ট বলুন, ইলেকশন কমিশন বলুন, আর বিজেপি কেন্দ্রীয় শাসক দল, তাদের আর কি ইন্টারেস্ট থাকবে পশ্চিমবঙ্গ নিয়ে, সেটাও দেখার প্রশ্ন। এদিকে মোথাবাড়ির ঘটনায় মালদার অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদকে জোড়া শোকজ করলেন জেলা শাসক। অভিযোগ, ঘটনার আগের দিন 31শে মার্চ অতিরিক্ত জেলা শাসককে এলাকায় পাঠানো হয়েছিল। তখন বিক্ষোভকারীদের সামনে তার বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। এটা কিন্তু হওয়ার কথা না। যদি বাবা ভোটার আছে তাহলে বেটা ভোটার থাকবে, বেটা ভোটার আছে মানে বাপ ভোটার ছিল। আরেকটা আমার ভাই আমাকে বলেছে যে কেন বাদ গেলাম সেটা আমাকে জানাতে হবে। আমি তো সব ডকুমেন্ট দিয়েছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম, এই রিজনের জন্য আমরা চিঠি করব। অভিযোগ, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে জুডিশিয়াল অফিসাররা যে এসআইআর এর কাজ করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তা নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা শাসক। পাশাপাশি মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলার ঘটনার দিন অর্থাৎ 1 মার্চ সকালে তিনি এলাকায় গেলেও দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত পরিস্থিতির ভয়াবহতার কথা জানাননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এই অভিযোগেও শোকজ করা হয় মালদার অতিরিক্ত জেলা শাসককে। পার্থপ্রতিম ঘোষ, সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।